ঠিক আছে, প্রবলেমস এবার শুরু হবে। 1956 ইন্ডাস্ট্রিয়াল পলিসি দিল, আস্তে আস্তে চলছে। এখানে সি সেক্টরে ওখানে ছিল কতগুলো? 17, এখানে 12। তো 17 আর 12 কত হবে? 17, 12 কত? 29। এই 29টা ইন্ডাস্ট্রি ছাড়া তাহলে আর কত ধরনের ইন্ডাস্ট্রি থাকতে পারে? প্রচুর। এখানে 500 থাকতে পারে, যেগুলো প্রাইভেটের ছিল, বুঝতে পারলি? তো প্রাইভেট রীতিমতো কী করছে? ব্যবসা শুরু করে গেছে। এবার দেখ ইন্ডাস্ট্রিতে প্রবলেমসগুলো কীগুলো হবে না, প্রবলেমসে এই ইন্ডাস্ট্রি অনুযায়ী প্রচুর লোক যারা বাইরে ইন্ডাস্ট্রি করবে, আস্তে আস্তে কী হবে না ওখানে মনোপলি ক্রিয়েট হয়ে যাবে, বুঝতে পারলি? মনোপলি ক্রিয়েট হয়ে যাবে মানে কি? এবার ইন্ডাস্ট্রির লোক যারা ইন্ডাস্ট্রি দেয় না তারা, হ্যাঁ আর একটা বলে দিই, এই ইন্ডাস্ট্রিতে কিছু ছাড়ও দেওয়া হয়। যে দেখো তুমি ইন্ডাস্ট্রি লাইসেন্স নাও, তুমি যদি ইন্ডাস্ট্রিগুলো গ্রামের দিকে করো না, তাহলে তুমি কি অনেক কিছু ছাড় পাবে। যেমন তুমি জমির ক্ষেত্রে ছাড় পাবে, তুমি ট্যাক্সের পরিমাণ কম দেবে, ঠিক আছে? তারপরে তুমি রোড ট্রান্সপোর্ট তুমি নিজে করো, তুমি জমি তোমাকে ধরলে আমরা দিয়ে দেবো, ঠিক আছে? সরকার এরকম প্রচুর ছাড়ও দেয় ইন্ডাস্ট্রিতে, যার ফলে আমরা এখন যখন গ্রামের দিকে যাই তখন দেখি কত বড় 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 ইন্ডাস্ট্রি, তাই পাই না? তো সরকার ছাড় দেয় যে তুমি শহরে এগুলো না করে এগুলো গ্রামের দিকে করো, তাহলে তোমাকে আমরা এই প্রচুর ছাড় দেবো। সরকার কোম্পানিগুলো ছাড়ের চক্করে ওই গ্রামের দিকে ইন্ডাস্ট্রিগুলো করতে শুরু করে। আর আস্তে আস্তে এই যে সবাই ইন্ডাস্ট্রি করে, এই যেমন দেখ জিও, তো এর আগে কতগুলো ইউনিনোর থেকে শুরু করে এয়ারটেল, এয়ারসেল, তারপর আইডিয়া, ঠিক আছে, তারপরে ভোডাফোন, কত কোম্পানি ছিল, টাটা, তাই না? তো কিন্তু এখন এসে পরে কি হয়ে গেল না, এখন এসে পরে জিওতে আর এয়ারটেলে শুধু দাঁড়িয়ে গেল। এটা কি ঘটলো? কি এমন ঘটলো না, এরা কি করলো, মেকানিজম চালালো যে ইন্ডাস্ট্রিগুলোতে কি করলো না, ওরা পুরো হাঁটিয়ে দিল তাদেরকে, বিভিন্ন এরা প্ল্যান খাটিয়ে প্রথমে পুরো ফ্রিতে দিয়ে দিল, বুঝতে পারলি? যে সবাই কি করলো, আস্তে আস্তে ওটাকে ইউজই না করে ওটা ইউজটাই ভুলে গেল, ওখান থেকে পোর্ট করাতে লাগলো আস্তে আস্তে, ঠিক আছে? একদম একটাতে চলে এলো। এবার আস্তে আস্তে এরা টাকা, এবং কি এমন লাস্টে দুটো কোম্পানি বাঁচলো, এখন ওরা এই যা প্ল্যান নেবে ও তাই প্ল্যান অ্যাপ্লাইড করবে, বুঝলি? দুজন মিলে এখন পুরোটাকে চালাচ্ছে। যার ফলে কি এরা যখন দাম বাড়াবে আর আমাদের কিছু উপায় থাকবে না। এরা যদি আজকে জিও বলে যদি 1000 টাকা যদি আমাদেরকে করতে হবে মাসে, তো তাই করাতে হবে, কারণ নতুন কোম্পানি তো নেই, আর কোম্পানিগুলো ওরা তা দিতেই পারবে না। তো এইভাবে ইফেক্ট কার হবে? জনগণের, তাই না? জনগণ বেশি টাকা দিয়ে কিনছিল জিনিসগুলো। এরকম 1956 থেকে 1960 দশক আস্তে আস্তে এই প্রবলেমগুলো 60, 61, 62 প্রচুর প্রবলেম হয়ে গেল। বিভিন্ন কোম্পানি যে গুডসগুলো তৈরি করছিল তার প্রচুর দাম রেখে দিচ্ছিল, বুঝতে পারলি? আর একটা ক্ষেত্র একটা কোম্পানি ওই সর্বেসর্বা হয়ে যাচ্ছিল। যেমন জুতো ধরলে তৈরি করছিল, ধরলে বাটার জুতো তৈরি করছে, তো ও যে জুতো তৈরি করছে তো ওই একাই জুতো তৈরি করছিল, ঠিক আছে? কারণ বাকিগুলোকে এমনভাবে ওরা মার্কেটিং করছিল যে বাকিগুলো আর উঠে আসতে পারছিল না, যার ফলে কি প্রচুর গুডসের দাম বাড়িয়ে যাচ্ছিল। আর গুডসের দাম যখন বেড়ে যাবে তখন কি হবে মার্কেটে? কি হবে মার্কেটে? কি হবে? মানুষ তো আর এক্সেস করতে পারবে না, তো বুঝতে পারলি? মানুষ তো এক্সেস করতে পারবে না। কিন্তু সরকারি যদি কোম্পানি থাকতো তাহলে সরকার কি করতো, ওগুলোকে পলিসি করে কমিয়ে রাখতে পারতো। ওরা নিজস্ব দাম, তুমি যদি কোনো রিজনেবল যদি দাম ছাড়া যদি দাম তুমি বাড়িয়ে দাও তাহলে খুব চাপ হয়ে যাবে। আর এরা কি করতো, আস্তে আস্তে ওরা গুছে কিছু ইন্ডাস্ট্রি ছিল যারা রিজনেবল ভাবে কি গুডসের দাম বাড়িয়ে যেত। আগে বেশি কোম্পানিগুলোর কাজ করতো না, কারণ একটা কোম্পানি কি করতো, তার হাতেই টাকা চলে আসতো, আর সে কি করতো সব জায়গায় ঢুকেছিল। ওইভাবে ইন্ডাস্ট্রিগুলোকে ওরা কনস্টিটিউট করে দিয়েছিল সব জায়গায়। লোহাতেও বাইরে থেকে টাটায় একটা লোহা ব্যবসা করতো, কোনো ওরাই মানে এটা সরকার বলেছে তুমি সবাই ব্যবসা করো, সবাই নিজের মতো, কিন্তু ওরাই এমনভাবে মেকানিজম চালাতো একটা কোম্পানি যে কী করতো, আর ওখান থেকে কেউ বেরিয়ে আসতে পারতো না, ওরা একাই করতো, যা দাম রাখতো সেটাকেই নিতে হতো। এটা শুরু হয়ে গেছিলো ভারতবর্ষে, বুঝতে পারলি? একটাই কোম্পানি, ও যেটা তৈরি করতো ওই তৈরি করতো, অন্য কেউ তৈরি করতে পারতো না। সবাইকে বলেছিল তুমি আসো, সবাই আসতে পারো, লাইসেন্স নাও, ব্যবসা করো, কিন্তু আসবে কি করো, তো লাভ পাবে না, ও তো অলরেডি মার্কেটটা খেয়ে রেখেছে। আর মার্কেট খেয়ে রেখেছে সরকার, তাও আসতো না, আবার কেউ নিজের মতো দাম নির্ধারিত করছে। কিন্তু এটাতে আমাদের মতো দেশে চলতে পারে না, কিন্তু সরকার তো আছে, গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট তো প্রজাভিত্তিক কাজ করে। আর্টিকেল 39C কি বলা আছে, মানে কি ওখানে ওয়েলফেয়ার স্টেটের কথা বলা আছে। আমরা এই যে মানে যা কিছু হবে আমাদের প্রজাভিত্তিক হবে, কিন্তু অত জিনিসের দাম বাড়ালে লোক তো নিতে পারবে না, ওকে তো প্রবলেমস হবে প্রচুর, আনরিজনেবল দাম দিচ্ছে জিনিসপত্র। আগে জানিস তো, আগে আমরা ফোনের কত দাম ছিল, আগে যে কোনো গুডসে কত দাম ছিল বলতো? কিছুদিন আগে কম ছিল, কিন্তু প্রচুর আগে যাব আমরা
70-এর দশকে 60-এর দশকে টিভির কত দাম ছিল? বা যে কোনো জিনিসেরই, খাবার দাবারও হতে পারে, গুডসের বেসিক্যালি, খাবার না, হ্যাঁ, কিন্তু খাবার গুডসের দাম প্রচুর ছিল, ঠিক আছে। এই যে শুরু করেছিল, তার ফলে গভর্নমেন্টও দেখছে এটা তো খুব খারাপ হচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। গভর্নমেন্ট তখন 1969-এ এই ইন্ডাস্ট্রি সেক্টরের ক্ষেত্রে কী করলো, 1969-এ এমআরটিপি অ্যাক্ট নিয়ে গেল, এমআরটিপি অ্যাক্ট। নেক্সট পয়েন্ট দেবো এমআরটিপি অ্যাক্ট। ফুল ফর্ম কি এমআরটিপি অ্যাক্টের? লিখবো MONOPOLI MONOPOLISTIC, মোনোপোলিস্টিক, মোনোপোলিস্টিক। RESTRICTIVE, মোনোপোলিস্টিক রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিস। TRADE, ট্রেড, PRACTICES, ট্রেড প্র্যাকটিস অ্যাক্ট, ঠিক আছে। এই 1969-এ ডিসেম্বরে ওটা পাস হয়, বেসিক্যালি 27 ডিসেম্বর ওটাকে একটাতে পাস করে দেয়, রাষ্ট্রপতি সিগনেচার করে দেয়। আর এটা 1 জুন আমাদের থেকে 1970 থেকে লাগু হয়ে যায় ভারতবর্ষে। তোরা 1 জুন 1970 লিখে রাখিস না, কারণ পরে গুলিয়ে যাবে, কারণ এমআরটিপি কি 1969 মুখস্থ করে রাখবো, ঠিক আছে। এমআরটিপি 1969 দিয়ে একটা দত্ত কমিটি অ্যাপয়েন্ট হয়, যেটা এরা রিকমেন্ড করে যে কি কি হবে এই অ্যাক্টের মাধ্যমে, ঠিক আছে। দত্ত কমিটি, DUTT, দত্ত কমিটি ওয়াজ রিলেটেড টু কি এমআরটিপি অ্যাক্ট, ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার সরকার দেখছে এত জোরে দুর্নীতি হচ্ছে, এইভাবে যে হচ্ছে, তো সরকার তখন একটা এমআরটিপি অ্যাক্ট নিয়ে এলো। ওরা এই ইন্ডাস্ট্রিয়ালিয়াস মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা ছিল, যারা লোকগুলো ছিল তাদের বিরুদ্ধে, তার কি বললো অ্যাক্টে, বলে দেখো তোমরা রিজনেবল ছাড়া জিনিসের দাম বাড়াতে পারবে না। প্রথম কথা, কেউ যদি মনোপলি করতে যদি ধরা পড়ে, তাহলে কি হবে, তার লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হবে। তো এই অ্যাক্টটাকে কোথায় নিয়ে চলে এলো, 1969-এ ভারতবর্ষে অ্যাপ্লাইড হয়ে গেল, ঠিক আছে। আর যার ফলে কি কেউ আর ওই মনোপলি চালাতে পারবে না কোনো কিছু ব্যবসার ক্ষেত্রে, হ্যাঁ, কোনো কিছু ব্যবসার ক্ষেত্রে আর মনোপলি চলবে না, মানে কি একচেটিয়া আর হবে না। যদি কেউ ব্যবসা করে, যদি সরকারের মনে হয় এই মনোপলি করছে, সে প্রমাণিত হয়, তার ও লাইসেন্স কি করবে, ক্যান্সেল করে দেবে। তো যদি কখনো জিনিসপত্রের দাম বাড়ে বা কমে, যখন মনে হয়, সরকার ওর ওপর কি অ্যাপ্লাই করতে পারে, এমআরটিপি অ্যাক্ট অনুযায়ী ওর ওপর কি লাইসেন্স ক্যান্সেল করে দেওয়ার ক্ষমতা রাখে, ঠিক আছে। এরকম যদি একটা কোম্পানি যদি সব কোম্পানিরই ভেঙে দেয় স্ট্রাকচার, একটা কোম্পানি তো ও তো নিজের মতো দাম ঠিক করে, ঠিক আছে, তো এগুলোকে কিসের হবে, মনোপলি আন্ডারে পড়ে যাবে। কিন্তু প্রচুর প্রবলেমস হতো এখানে লাইসেন্স ক্যান্সেল করলে, বুঝতে পারলি কী কী প্রবলেমস হতো, দিলে কারো হুট করে লাইসেন্স ক্যান্সেল করে দিল, তাহলে তো কোম্পানিটা হুট করে বন্ধ হয়ে গেল, কত ওয়ার্কার হয়ে যাবে, তাই না। সরকার যে কোম্পানি থেকে যে কর্পোরেট ট্যাক্সটা পেতে, সে ট্যাক্সটা আর পাবে না, সবারই ক্ষতি হয়ে যাবে, তাই না। তো সরকার বললো না, এইভাবে এই মেকানিজমটা তো ফল্ট আছে। তো সরকার 2002 সালে আরেকটা অ্যাক্ট নিয়ে এলো, যেটা হচ্ছে এমআরটিপিকে রিপিল করে দিল একটাকে, এটাকে কম্পিটিশন অ্যাক্ট 2002 অ্যাক্টটাকে ওটা রিপিল করেছে, ওটার নাম হচ্ছে কম্পিটিশন অ্যাক্ট 2002, যেটাকে এমআরটিপিকে রিপিল করেছে। কোনো যদি কোয়েশ্চেন আছে এমআরটিপিকে এখন চলে, বলবো না, এখন কম্পিটিশন অ্যাক্ট 2002 আবার নয় হয়েছে। যাই হোক, আমরা 2002টা পড়ি। এখানে কি বলা হচ্ছে, যে দেখো এখানে বলে যে মোটামোটা যে তোমার লাইসেন্স ক্যান্সেল বা এইসব কিছু হবে না, ঠিক আছে, অনেক কিছু ব্যাপার আছে। এখানে বলেছে ওই জিনিসগুলোই বলেছে, যে দেখো এরকম কিছু মনোপলি করে, তো তার কি হবে, তার পেনাল্টি সিস্টেম লাগবে। আগে কিন্তু নো পেনাল্টি ছিল, এবার পেনাল্টি, বুঝতে পারলি। যারা কি হলো, এবার ধরো তুমি ওরকম কিছু কাজ করেছো, যার ফলে তুমি মনোপলি চালিয়েছো, মার্কেটে জিনিসপত্রের দাম বাড়িয়েছো, তুমি অন্যকে মার্কেট খেয়ে দিয়েছো, তাহলে তোমার সরকার কি পেনাল্টি লাগাবে, যে তুমি এত কোটি টাকা তুমি দাও এবার, বুঝতে পারলি। তার ফলে কি সরকারের দেখ আয়ও হলো, ও শাস্তি পেলো, এই জিনিসগুলো এই কি বলে আমাদের কম্পিটিশন অ্যাক্ট 2002 অনুযায়ী হচ্ছে। কাকে শাস্তি দেওয়ার জন্য, এগুলো সব ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে। তা আমরা বুঝতে পারছি তো এমআরটিপি কি, ঠিক আছে। এবার তাহলে যাই হোক, 1993 পরে আবার একটু সাধু ব্যবসায় জন্ম নিচ্ছে, ঠিক আছে। আবার জানিস তো এই সময় আমাদের বিদেশের সাথে কোনো ব্যবসা হতো না, ঠিক আছে।
পুরো ট্রেড একদম বন্ধ ছিল, মানে বন্ধ বলতে করতে পারতো, কিন্তু আমাদের কোনো বিদেশি ব্যবসায়ী লোক এখানে ব্যবসা করবে সেরকম নেই। যে এখন আমাদের এসে এত জিনিস বিক্রি হচ্ছে এরকমও ছিল না। এই যে এত কোম্পানি ম্যাকডোনাল্ড এখানে বিক্রি করছে, কোকা কোলা কোম্পানি আছে, কত কোম্পানি আছে বিদেশি, কগনিজেন্ট আছে, এগুলো আছে। আগে কিন্তু এসব কিছু ছিল না, আগে সব দেশি কোম্পানি ছিল। দেশির মধ্যে কোনো হয়তো কোনো মানে প্রাইভেটের ছিল, কিন্তু সব হয় সরকারি নয় বেসরকারি, দেশি বিদেশি কোনো ছিল না। হ্যাঁ, বিদেশি গুডসও আসতে পারতো, যেহেতু আমরা ওয়ার্ল্ড ট্রেডের সদস্য ছিলাম, তাই না? কিন্তু বিদেশি গুডস এলেও আমরা কিন্তু অনেক রেস্ট্রিক্ট করেছিলাম। যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল তখন জওয়াহরলাল নেহরু আমাদের ইউএনও তো বলে যে আমরা তো রিসেন্ট স্বাধীন হলাম, অলরেডি 200 বছর থেকে আমরা কি করে আছি, আমাদের সব নিয়েছে। তা আমাদেরকে এখন যেন ওয়ার্ল্ডে আমরা এত ব্যবসা করব না, আমরা একটু কনজারভেটিভ থাকতে চাই, আমরা এখন ক্লোজড হয়ে থাকতে চাই, কারণ যাতে এরা বেড়ে উঠতে পারে, বুঝতে পারলে, আমাদের নিজের ইন্ডাস্ট্রিগুলো। তো ওয়ার্ল্ডেও একটু করেছিল ওয়ার্ল্ড ট্রেডে, বলে ঠিক আছে তুমি করো, আমরা আছি, তবে তুমি ধার ফার লাগলে বলো, আমি তোমাকে ধার ফার দেবো, কোনো চাপ নেই, ঠিক আছে? ওই জন্য প্রচুর সরকার ভারত ধারও নিতে চলে গেছিলো, যে ধার বলেছে নেবে নিয়েছে আস্তে আস্তে, ঠিক আছে? আর তার সাথে সাথে কি নিজে আর বলে আমি বিদেশি গুডস বেশি নেব না, আর বেশি, বুঝতে পারলি? তো বিদেশি গুডস যখন ও নিত না, তার ফলে কি ইন্ডিয়া ক্লোজড ইকোনমি হিসাবে পরিণত হতো, তাই তো? একদম 1948-47 পর থেকে, ঠিক আছে, বিদেশি গুডস। এবার কিন্তু বিদেশি গুডস সে নেবে না বলেছে, কিন্তু বিদেশ তো কিছু তো গুডস তো পাঠাবেই না, যেগুলো দরকার, ঠিক আছে? তো বিদেশ তো গুডস পাঠাতো, এগুলোকে আরও আটকানোর জন্য ওরা কী করতো না, কি দুটো পলিসি লাগাতো, কি ট্যারিফ অ্যান্ড কোটা এই দুটো অ্যাপ্লাইড করতো। ট্যারিফ হচ্ছে হাইলি ইম্পোর্ট ডিউটি, ট্যারিফ অ্যান্ড কোটা এই দুটোকে অ্যাপ্লাইড করতো। যদি কেউ আমাদের এখানে মাল ঢোকায়, কারণ অলরেডি আমরা ওয়ার্ল্ড ট্রেডের সদস্য, তো আমাদের কিন্তু মাল ঢোকাতে দিতেই হবে। তো যদি কেউ ঢোকায়, তুমি কিছু ট্যারিফ অ্যান্ড কোটা অ্যাপ্লাইড করতে পারো, এটা আমাদেরকে বলে দিয়েছিল। তো আমরা ট্যারিফ অ্যান্ড কোটা অ্যাপ্লাইড করতাম, বুঝতে পারলি? ট্যারিফ অ্যান্ড কোটা দুটো ট্যাক্স। ট্যারিফ হচ্ছে হাইলি ইম্পোর্ট ডিউটি, মানে ট্যারিফ হচ্ছে যদি ধরলে একটা গুডস এখানে ঢোকাচ্ছে, ধরলে আমাদের এখানে সেই সময় কি চলতো, ভালো একটা গুডস, সেই সময় একটা ব্যাগ, ঠিক আছে, এই যে এই ব্যাগটার এখানে দাম ছিল 100 টাকা, ঠিক আছে? কিন্তু এই ব্যাগটা আমরা চাইছি বিদেশ থেকে আরও ভালো ব্যাগ দিচ্ছে, এরকমই ও 100 টাকা দিয়ে দিচ্ছে বা 80 টাকা দিয়ে দিচ্ছে বিদেশি, ঠিক আছে? তো এখানে ঢুকে যাচ্ছে তো ইন্ডিয়াতে, তো এইটাই তো নেবে সবাই 80 টাকা। তো ওই জন্য সরকার এখানে ইম্পোর্ট ডিউটি রেখে ট্যারিফ, ঠিক আছে, ট্যারিফ লাগাতো। তো ট্যারিফ এতে লাগালে 100%, তাহলে কি এটার দাম হয়ে গেল 160 টাকা, তো জিনিসের দাম আর তো কেউ নেবে না, এইভাবে আটকাতো ট্যারিফের মাধ্যমে, ঠিক আছে? কোটা, এবার তাও আমাদের এমন জিনিস থাকতো যে ইন্ডিয়ার থাকতো না, অনেক জিনিস, যেমন তাহলে ফোন ইন্ডিয়া এবার আসছে, বা আরও নতুন জিনিস টিভি আসছে বাইরে থেকে, ঠিক আছে? তো আরও এবার ইন্ডিয়ার তো ওই জিনিসটাই নেই, তো তখন কী করতো, তো সবাই দিয়ে কিনবে, 100 টাকা হলেও কিনবে, 200 টাকা হলেও কিনবে, 500 টাকা হলেও কিনবে। তো সরকার চাইছে না যে এরকম বিদেশি প্রচুর জিনিস এখানে ঢুকে যায়, ঠিক আছে? তখন সরকার কি করতো, কোটা অ্যাপ্লাইড করতো, যে তুমি ধরো 10টার বেশি মাল একদিনে ঢোকাতে পারবে না, কোটা দিয়ে দিত, বুঝতে পারলি? 10টার বেশি বিদেশি মাল এখানে বেশি ঢোকাতে পারবে না। তো কোটা হচ্ছে কি রেস্ট্রিকশন, লিমিট, কোয়ালিটিকে মানে গুডসকে লিমিটেড করে দেওয়া, কোটা এটা অ্যাপ্লাই কাজ দেবে, কোয়ান্টিটিকে ইফেক্ট করতো, বুঝতে পারলি? ট্যারিফ অ্যান্ড কোটা এর মাধ্যমে অ্যাপ্লাই করতো। এবার তুই ভাবছিস যে কেন ঢুকতে দেবে না, এখানে ঢুকিয়ে দিতে পারতো, আমাদের বেশি লাগতো। এবার যদি আমাদের দেশ, আমরা এইভাবে চলি না, আমরা কিভাবে চলি, যেমন আমি কি বলছি, বাড়িতে যখন আমরা ঘুম থেকে উঠে বাজার করতে যাই, তখন বাবা কি করে, টাকা নিয়ে যায় ব্যাগে করে, তাই তো? হাতে টাকার ব্যাগ নিয়ে যায়, বা আলু কিনবে, চাল কিনবে, তেল কিনবে, সব কিনবে, যা কিছু কিনবে সব কিছু কি বাবার কাছে টাকা নেবে, কি টাকা নেবে, গান্ধীজি বলে ছাপ নেবে, গান্ধীজি টাকা দিয়ে দেবে, নিয়ে নেবে, তাই না? কিন্তু বাবা এবার গাড়িতে করে গেছে, এবার পেট্রোল লাগবে, পেট্রোলটা গান্ধীজি টাকা দেবে, দিয়ে দেবে পেট্রোলটা, ঠিক আছে? কিন্তু পেট্রোলটা পেয়েছে কোথা থেকে? আমাদের দেশ, পেট্রোল পাম্প নিশ্চয়ই সরকার ওকে দিয়েছে। সরকার পেট্রোলটা পেলো কোথায়? ও আরব থেকে নিয়ে এসছে, এই আরব থেকে নিয়ে, যেটা এখানে শুয়ে আছে দুবাই, এদের দুবাই, ইউকে থেকে দুবাই চলে এসছে। তো এখান থেকে ওরা আরব থেকে কি করছে, এই আরব থেকে, হ্যাঁ খেজুর গাছ, আরব তো ওই জন্য এখানে তাহলে তেলের খনি, এখান থেকে নিয়ে এসছে তেলটা ইন্ডিয়াতে, বুঝতে পারলি? তো মোদি যখন, বা সরকার, আমাদের প্রধানমন্ত্রী যখন ঘুম থেকে ও বাজার করে, ও আরবকে ফোন করবে, আমাকে এত লিটার তেল দাও, বুঝতে পারলি? ওটা ভেসেলসে করে আসবে, এখানে ইন্ডিয়াতে এন্ট্রি মারবে তেলটা, ঠিক আছে? তারপর ওটা পেট্রোল পাম্পে চলে গেল। কিন্তু এখানে তো ওই গান্ধীজি, এই যে আছে রাজা, ঠিক আছে, এই যে রাজা, ঠিক আছে, তারা এই রাজা থেকে তো গান্ধীজি টাকাতে নেবে না,
হ্যাঁ, এই তো গান্ধীজি টাকা নেবে, এই তো গান্ধীজি টাকা ওখানে চলে না, ও তো খেলাবে আমাদের, নিজেদের দেবে। তখন ও বলবে কি নেবে, বললো আমাদের দেশে টাকা দাও, আর না হলে ডলার দাও। ডলার হচ্ছে ইন্টারন্যাশনাল কারেন্সি, ওখানে ইন্টারন্যাশনাল কারেন্সি চলে। এগুলো আমরা ফরেক্সে পড়বো, হোয়াট ইজ ইন্টারন্যাশনাল কারেন্সি আমরা পড়বো ফরেক্সে, ঠিক আছে। যে বলছে এরা তো আমাদের বেসিক্যালি দুটো কারেন্সি আছে ওয়ার্ল্ডে ব্যবসা করতে গেলে, এই যে পুরো ওয়ার্ল্ডে ব্যবসা করতে গেলে দুটো ব্যবসা ইসে চলবে। যেমন আমি ভাষার ক্ষেত্রে বলেছিলাম যে তুমি এখানে ঠিক আছে বাংলা ভাষা হিন্দি ভাষা বলছে, জানো ঠিকই আছে, আচ্ছা তোমার সাথে আমরা কথা বলছি বাংলা ভাষায়, তাই না? কিন্তু তুমি ইনস্ট্যান্ট চলে গেলে জাপান, তাহলে হয় তুমি জাপানের ভাষায় কথা বলো, নালে ইংলিশ। যদি তুমি সিঙ্গাপুর চলে, হয় সিঙ্গাপুরি ভাষা কথা বলো, নয় ইংলিশ। তুমি যদি চলে গেলে মালদ্বীপ, হয় মালদ্বীপ আমাদের ইন্ডিয়া ভাষায় কথা বলো, নাহলে অন্য ভাষা। সব জায়গায় এরকম। তো ইংলিশটা কি ভাষা আমাদের? হ্যাঁ, এটা যদি না থাকতো তো আমরা কমিউনিকেট করতে পারতাম না। বিদেশে এবার বাংলা বলতাম চড় খেতাম, ও ধরলে আরবি ভাষা বলতাম মালটা কেলনি খেত, বুঝতে পেরেছি কি প্রবলেমস হতো বলতো। এই প্রবলেমসকে ঠিক করার জন্য আমাদের কি আছে, একটা ইন্টারন্যাশনাল ভাষাতে ইন্টারন্যাশনাল একটা কারেন্সি আছে। এই প্রবলেমটাতে কারেন্সি তো হবে, সেটাকে ইন্টারন্যাশনাল কারেন্সি হচ্ছে ইউএসএ। তো ইন্টারন্যাশনাল ভাষা কিভাবে ঠিক হয়েছিল, কোনটা ইন্টারন্যাশনাল ভাষা হবে? ঠিক যেভাবে ঠিক হয়েছিল আমাদের কারেন্সিটা ঠিক ওইভাবেই ঠিক হয়েছে নিশ্চয়ই। সেটা আমরা ওয়ার্ল্ড ব্যাংক আর IMF পড়লে বুঝতে পারবো, বা ফরেক্সের ক্লাসেও বুঝতে পারবো যে কীভাবে এই ভাষাটা, কার ভাষাটা, সবাই তো বলবে আমারটা হোক, আমার দেশ পুরো ওয়ার্ল্ডে চলবে। কিন্তু যে পাওয়ারফুল হবে তার দেশেই চলবে। তখন ইউকে পাওয়ারফুল ছিল, যখন ভাষা হয় তখন ইউকে সব ভাষা সব দেশে যে সব দেশে ভাষাটা হয়েছে, তাই না? ইংল্যান্ড। এখন যখন টাকার ক্ষেত্রটা আসে, যখন IMF তৈরি হয় তখন USA পাওয়ারফুল ছিল, আর ইউএসএর ভাষাটা, ইউএসএর টাকাটা, ডলারটা সব দেশে অ্যাপ্লাইড আছে, বুঝতে পারলি? তাহলে হয় আমাদেরকে ইউএসএর টাকাটা নিতে হবে, নয় এই দেশের লোকাল, তাই না? তো আমরা যাচ্ছি কোথায়, তেল আনতে, এখানে তবে পেট্রোল পাম্পে পাবে বাবা, ও তো গান্ধীজি টাকাতে পেয়ে যাচ্ছে, কিন্তু ওকে দিতে হচ্ছে কি পেমেন্ট, ডলার। তো ডলারটা নিশ্চয়ই তাহলে আমাদের এই মোদির কাছে বা আমাদের RBI এর কাছে আর কি করতে হবে, ডলার থাকতে হবে, তাই না? তবেই তো ওদিকে দিতে পারবো। তো ডলার পাবো কোথায় আমরা? ডলার আমাদের কে দেবে? বিদেশ থেকে। যদি আমরাও যদি কিছু গুডস প্রোভাইড করি বাইরে, তার পরিপ্রেক্ষিতে ওরা তো আমরা গান্ধীজি টাকা তো কোথায় পাবে? ওদের টাকাতে নেবো না, তাহলে ও আমাকে ডলার দেবে, 1 নাম্বার। 2 নাম্বার, যদি আমাদের এখানে কোনো লোক ঘুরতে আসে তো ওকে তো আমাদের টাকা কোথায় পাবে ও? তখন আমরা হয় আমাদের টাকা নেবো, নয় কি নেবো, ডলার। তো নিশ্চয়ই ডলার আনতে হবে, ওদের টাকা আমরা তো নেবো না, বুঝতে পারলি? ওই ডলারটা তবেই আমি আবার তেল কিনবো, বুঝতে পারলি? এইভাবে আমাদের ব্যাপারগুলো চলে, ঠিক আছে। তা আমাদের সেই সময় এই 1969 এই যে টাকাটা আমরা, তো বাবা কি হচ্ছে, এখান থেকে পেট্রোল পাম্পে যাচ্ছে, তেল নিয়ে নিচ্ছে, তাহলে আমরা গভর্নমেন্ট এভাবে ডলার পাচ্ছে, ডলারের আয় এভাবে করে, বিদেশে মাল প্রডিউস করে, বিদেশে মাল পাঠিয়ে, ঠিক আছে। এবার প্রবলেমসটা কোথায় ছিল? প্রবলেমসটা ছিল ট্যারিফ এন্ড কোটা লাগানোর ক্ষেত্রে। এবার ধরে নে প্রচুর মাল ঢুকছে, এখানে প্রচুর মাল ঢুকছে আমাদের এখানে ট্যারিফ এন্ড কোটার মাধ্যমে। এবার এখানে যে মাল ঢুকছে, ঠিক আছে, বিক্রি হচ্ছে, এখানে মালগুলো সবাই কিনছে। তো কেনার পর ও তো এখান থেকে কেনার পর আমরা সবাই দেখ ওপো মোবাইল, ভিভো মোবাইল কিনছি, তাই না? তো ওপো মোবাইল, ভিভো মোবাইল আমরা সবাই কিনছি। তো যখন এখানে বিক্রি হচ্ছে দোকানে, আমরা কি টাকা দিচ্ছি? গান্ধীজির টাকা। কিন্তু ওই মোবাইলটা যে কোম্পানি এখানে পাঠিয়েছে, ও তো ওদের চাইনিজ কোম্পানি, ও তার গান্ধী টাকা নেবে না। আলটিমেট ও কি টাকা নেবে? ও তখন আমাদের সরকারকে বলবে, ফরেক্সের বলবে, আমি তোমার এখান থেকে এত টাকা, এত হাজার কোটি টাকা, 10,000 কোটি টাকা আয় করলাম। এবার যখন ও যাবে, সরকারের দায়িত্ব ওইটাকে কি করবে, 10,000 কোটি টাকার রেসপেক্ট আজকে যত ডলার হবে সেই ডলারটাকে তাকে দিয়ে দেবো। চাপটা বুঝতে পারছিস? সরকারের এরকম একটা পিজরি আছে আমাদের ফরেক্স, সেখান থেকে সরকার গুনে 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 দিয়ে দেবে। আর সরকার কোন টাকাগুলো পাবে? যেগুলো না দিয়ে গান্ধীজি টাকাগুলো দিয়ে পরে আমরা মোবাইল কিনে যাবো। সরকারের ওই টাকাগুলো নিয়ে লাভ নেই, সরকার ওই টাকা ছাপানো মেশিন আছে, চাইলেই ছাপিয়ে দিতে পারে, বুঝতে পারলি? সরকার চাইলেই ওই টাকাটা ছাপিয়ে দিতে পারে, সরকার কোনো লাভ নেই ওই টাকা নিয়ে পরে। সরকার যদি ডলার পেতো, কিন্তু সরকারকে তো ডলার তো দিতে হলো, তো পরশু দিন সরকার তেল কিসে কিনবে? তো সরকারকে এগুলো মেনটেন করতে হয়। তো বুঝতে পেরেছি আমরা, হ্যাঁ। তো সরকার তো এদিকে তেল কিনা কম হয়ে যাবে, সরকার তেল কিনতে পারবে, তাহলে পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাবে, আর পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেলে গাড়ি বন্ধ হয়ে যাবে, গাড়ি বন্ধ হয়ে গেলে বুঝতে পারছি কী হবে,
তো জিনিসপত্রের দাম প্রচুর বেড়ে যাবে, লোক এখানে ওখান থেকে ট্রান্সপোর্ট হবে না, তাই না? তোরা বেলঘড়ি আসতে পারবি না বিভিন্ন গ্রাম থেকে, খুব চাপ হয়ে যাবে, বাড়ি যেতে পারবে না, ট্রেন চলবে না। তো কেসটা আমরা বুঝে গেছি, ব্যাপারটা মেকানিজমটা। তো আমরা তো ছিলাম কোথায়? টারিফ অ্যান্ড কোটাতে, তাই না? তো টারিফ ওই জন্যই, যাতে বেশি মাল ঢুকলেই তো বেশি মাল ওদেরকে আমাকে ডলার দিতে হবে, তাই আমরা বেশি মাল ঢুকাবো না, ঠিক আছে? আর যদিও ঢুকিয়ে দেয়, কারণ আমাদের ঢুকাতেই হবে, কিছু করার নেই, নিয়ম আছে, সবাইকে দেশের সাথে আমাদেরকে সঙ্গে চলতে হবে। তা সরকার আমাদেরকে বলে, তাদের WTO বলেছিল যে তুমি এইগুলো টারিফ অ্যান্ড কোটা অ্যাপ্লাই করতে পারো, ম্যাক্সিমাম পার্সেন্টেজ কোটা বেঁধে দিয়ে 10টার বেশি মাল ঢুকাও না, আস্তে আস্তে, বুঝতে পারলে তো? এগুলো হচ্ছে টারিফ অ্যান্ড কোটা। কোয়েশ্চেন এসেছিল আগের বছর এসেছিল বিশেষে, টারিফটা কী জিনিস, ঠিক আছে? তো বুঝে গেছি। এইবার কি হবে? এইভাবে চলতে থাকবে টারিফ অ্যান্ড কোটা, ঠিক আছে? আর এদিকে অসাধু ব্যবসায়ীরা জানিস তো সারা জীবন চালাতে থাকবে, ঠিক আছে? ব্যবসা করবে, বিদেশ থেকে আসবে, টাকা নিয়ে যাবে, এই নেবে। এবার প্রবলেমস হয়ে যাবে 1973 তখন হবে একটা কি, সরকার আবার একটাকে অ্যাক্ট নিয়ে আসবে, সেটা হবে কি, ফেরাটা এখানে পড়িয়ে দিচ্ছে, এটা অ্যাকচুয়াল ফরেক্সের টপিক, ঠিক আছে? ফেরা অ্যাক্ট 1973, আমাদের এখানে কালোবাজারি শুরু হয়ে গেছিল প্রচুর। ফেরা অ্যাক্ট 1973, ফেরা ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1973, ইন্দিরা গান্ধী গভর্নমেন্টের সময় ফেরা অ্যাক্ট অ্যাপ্লাইড হয়েছিল। এখানে কি হয়েছিল, যে এখানে ব্যবসা তো ইন্ডাস্ট্রি হচ্ছিলাম, ইন্ডাস্ট্রি পড়ছিলাম, আর ইন্ডাস্ট্রি দিতে কি হচ্ছিল না, প্রচুর লোক আমাদের এখানে ইন্ডাস্ট্রি দিচ্ছিল, প্রচুর টাকা ইনকাম করছিল, ঠিক আছে? ফেমা থেকে প্রচুর কোয়েশ্চেন আসবে, BCS আসে, প্রত্যেকবার আসে। ফেরার ফুল ফর্ম জানতে চাই, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, তারপর হচ্ছে ফেমা দেবে, FEMA, ঠিক আছে? ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, ঠিক আছে? কত সাল হয়েছিল সব দেবে, তোদের বিশেষ কোয়েশ্চেন। MRTP কি দেবে, ঠিক আছে? 1969 MRTP অ্যাক্ট, তারিফ কি, কোটা কি, এগুলোই কোয়েশ্চেন দেয়, তাই না? তো ফেরাতে কি হচ্ছিল না, প্রচুর লোক এখানে ব্যবসা করছে, তখনও বিদেশি সেরকমভাবে আসেনি, প্রচুর ব্যবসা করছে, আর ব্যবসা করলে প্রচুর টাকা হচ্ছে, তাই না? মানি সোর্স প্রচুর আসছে, মানি সোর্স, তাই তো? আর প্রচুর যখন মানি সোর্স আসছে, তখন ওরা কী করছে, আমাদের এখানে হাইলি সেই সময় ট্যাক্স ছিল, আমাদের ভারত সরকারকে প্রচুর ট্যাক্স পে করতে হতো, বুঝতে পারলি? আমরা ট্যাক্সের চ্যাপ্টারটা পড়ে গেছি অলরেডি, দেখে নেবে ইউটিউবে যারা দেখোনি। তো প্রচুর আমাদের এখানে প্রচুর ট্যাক্স অ্যাপ্লাইড করতে হয়েছিল, তো প্রচুর ট্যাক্স নিত। তো যারা ইনকাম করছে, যারা ইন্ডাস্ট্রি থেকে ইনকাম করছে, যেহেতু ইন্ডাস্ট্রি টপিক, তো তারা কী করবে, ওরা ট্যাক্সগুলো কী করবে, নিশ্চয়ই বাঁচাতে চাইবে। তো যারা ট্যাক্স বাঁচিয়ে না, তো ওই ট্যাক্স বাঁচাবে, তখন মানি সোর্সকে ওরা অন্যদিকে ফ্লো করে দেবে, বুঝতে পারছো? তো যখন অন্যদিকে ফ্লো করে দেবে, তো ওদেরকে ট্যাক্স হয়ে যাবে। তো ওই জন্যই সরকার বুঝতে পারছিল যে অনেক মানি সোর্স আমাদেরকে ট্যাক্স না দিয়ে এগুলোকে বাইরে চলে যাচ্ছে, এবং পরে আবার ওগুলো আমাদের এখানে আসছে, যেগুলো হোয়াইট মানি হচ্ছে। তো বললো ঠিক আছে, তো এগুলো তো চলছে, তো এর ফলে সরকারকে আবার একটা অ্যাক্ট নিয়ে আসতে হবে, যাতে মানি সোর্সটাকে, এতক্ষণ মনোপলি ছিল, মনোপলিটাকে ইন্ডাস্ট্রি বন্ধ করে, আবার ইন্ডাস্ট্রি করে টাকা কামাচ্ছে, সে মানি সোর্সটাকে যেন ভালোভাবে রেগুলেট হয়, সেটা কি করছে না, আবার সরকার অ্যাক্ট 1973 সরকারকে আবার অ্যাক্ট আনতে হচ্ছে। কি হচ্ছে এই সময় না, এই সময় আমরা হাওয়ালা শুনেছি, তো হাওয়ালা পড়েছিলাম, মনে আছে? হাওয়ালা শুনেছো? মানি সোর্সকে আমি তিনটে ভাগে ভাগ করতে পারি, মানি সোর্সকে তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হাওয়ালা স্ক্যান্ডিং, আর একটা লিখবো আমরা মানি লন্ডারিং। শুনেছো তো? তাহলে আমরা ফেরাটা বুঝে যাবো, লিখে রাখবো। তো বেসিক্যালি আমরা ইন্ডাস্ট্রি সেক্টর থেকে তারা প্রচুর টাকা পেলো, যখন ইন্ডাস্ট্রি সেক্টর ডেভেলপ হলো, বিদেশ মানে বেসরকারি সেক্টরটা, আর সেই টাকাটা তারা আমাদের ট্যাক্স ফাঁকি দিতে লাগলো, ঠিক আছে? যখন ট্যাক্স ফাঁকি দিতে লাগলো, তখন ওরা কি করলো না, সেই মানি সোর্সটাকে আমরা এইভাবে ভাগ করলাম, একটাকে বললাম হাওয়ালা, ঠিক আছে? না তারা মানি সোর্সটাকে, ওরা তো ট্যাক্স মানে বাদ দিয়ে দিচ্ছে, ট্যাক্স দিয়ে 100 টাকা আয় করলে ওকে আর 40 টাকা ট্যাক্স দিতে হতো, 100 টাকা আয় করলে 40 টাকা ট্যাক্স দিত, ওরা চাইছে 40 টাকা ট্যাক্স দেবো না, 100 টাকাটাই আমাদের আয় থাক। তো ওইটাকেই ট্যাক্স না দেওয়াটাকে ওরা বিভিন্ন প্রসিডিওর করতে লাগলো, ঠিক আছে? ওরা কি করলো, যদি ওরা টাকাটাকে বিদেশে পাঠিয়ে দিত, যে টাকাটা আমাদের এখানে পেত, তো যদি আমাদের টাকা ট্যাক্স না দিয়ে বিদেশে পাঠিয়ে যায় না, এটাকে আমরা বলি হাওয়ালা বলি। 100 টাকা আমরা এখানে আয় করলাম, ট্যাক্স 40 টাকা লাগতো, আমরা এখানে 40 টাকা দিলাম না, আমরা ওই টাকাটা পুরোটা বিদেশে পাঠিয়ে দিলাম, তাহলে এখানে থাকলেই তো ট্যাক্স দিতে হবে, তাহলে ব্যাস পুরো টাকাটা আমাদের হয়ে গেল, এটাকে বলি আমরা হাওয়ালা। এবার যে লোকটা যাচ্ছে এখানে, এই লোকটা, ঠিক আছে,
এই টাকাটা নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে বর্ডার ইন্ডিয়া, ঠিক আছে। এখানে কাস্টম ডিপার্টমেন্ট লোক আছে বা কেউ আছে বা বিএসএফ আছে, এদের কাছে ধরা পড়ে গেল টাকা সমেত, ঠিক আছে। তাহলে এই লোকটা কি স্ক্যান্ডাল করলো? হাওয়ালা স্ক্যান্ডিং করলো। যখন লোকটা ধরে যায়, মানে অ্যারেস্ট হয়ে যায়, এইসব কেসে ধরা পড়ে যায়, তখন সেটাকে বলা হয় হাওয়ালা স্ক্যান্ডাল। ও হাওয়ালা করতে গিয়ে ধরা পড়েছে। ভালো করে বুঝবে, এটা হেভি ইম্পর্টেন্ট টপিক, কোথাও পাবে না তুমি, ঠিক আছে। এগুলো নিয়ে অনেক আমরা শুনি, মানি লন্ডারিং শোনো না, প্রচুর শোনো। মানি লন্ডারিং কি জানো? মানি লন্ডারিং কি, এগুলো জানতে হবে সব। তাহলে হাওয়ালা কি হলো? হাওয়ালা হচ্ছে কি, এখান থেকে টাকা বিদেশে নিয়ে চলে গেলো, আমাদের টাকায়, গান্ধীজি বলাই টাকা নিয়ে চলে গেলো বিদেশে, ও আস্তে আস্তে খরচা করবে, এখানে খরচা করবে, ঠিক আছে। তারপরে হচ্ছে হাওয়ালা স্ক্যান্ডিং কি হচ্ছে না, এখানকার টাকা ও নিয়ে যেতে ধরা পড়ে গেল, হাওয়ালা স্ক্যান্ডিং হয়ে গেল। এইবার যদি ও টাকাটা বিদেশে নিয়ে চলে গেল, এখান থেকে, আবার ইন্ডিয়া থেকে হচ্ছে ইউকে নিয়ে গেল, ঠিক আছে। আবার নিয়ে গেছিল 100 টাকা, আবার এই 100 টাকা এখানে চলে এলো, ইন্ডিয়াতে পাঠিয়ে দিল, কিছু বি করে ইন্ডিয়াতে এলো, ঠিক আছে। 100 টাকা এই ইন্ডিয়াতে যখন এই টাকাটা আসবে না, এটা হয় লিগেল এজ, মানে আসবে ব্যাপারটা। ধরে নিলাম আমাদের এখানে একটা উদাহরণ দিলাম, কাকে উদাহরণ নেবো বলো? বিজয় মাল্য, কিংফিশার। ও এখান থেকে টাকা নিয়ে চলে গেছে, কত ধরলাম 100 টাকা নিয়ে গেল, ও ট্যাক্স দিল না, 40 টাকা ট্যাক্স দিতে হতো। কোথায় গেল? ইউকে, ইন্ডিয়াতে ছিল, চলে গেছে ইউকে। তো ওর একটা বন্ধু আছে, ঠিক আছে। এই বন্ধুরা কথা বলছে যে দেখো আমি টাকা নিয়ে এসেছি, ট্যাক্স দেবো, ঠিক আছে। একটা কাজ করো, তুমি এই টাকাটা নিয়ে চলে যাও ইন্ডিয়া, যে তুমি একটা ব্যবসা খোলো, ঠিক আছে। ব্যবসা খোলার পর যা লাভ হবে আমাকে দিয়ে দেবে। এ কী করলো, বললো এলো এখানে একটা ব্যবসা খুললো, ব্যবসা খোলার পর 100 টাকাটা 140 টাকা হলো, তাহলে ওকে 20 টাকা দিয়ে দিল, প্লাস 100, মানে লাভ দিতে থাকছে ওকে, ও টাকা ইনভেস্ট হয়ে গেছে। যখনই ধরা পড়বে এই টাকাটা তুমি কোথায় পেয়েছো, দেখ তুমি মানি লন্ডারিং করেছে, ওটাই তো বলছি। এই তো যদি এখানে অলরেডি কাজ চলে, ধরা না পড়লে হোয়াইট মানি, ব্ল্যাক তো হোয়াইট, এভাবে হয়, বুঝলি। বিদেশি একটা লোক এলো এখানে একটা ব্যবসা শুরু, স্কুল করে দিল ওই 100 টাকা দিয়ে পড়ে, ঠিক আছে। স্কুল থেকে ও আবার একটা স্কুল করলো, কারণ এখান থেকে লাভ করলো, তখন ও লাভটা নিচ্ছে, ওকে দিয়ে দিচ্ছে টাকাটা। তো টাকাটা কাজ ছিল ওর 100 টাকা, ও আবার ইন্ডিয়াতে এসে বলে ব্যবসা হচ্ছে এই টাকাটা, কারণ ওই টাকাটা তো আর বাইরেও খরচা করতে পারবে না, কারণ ওই টাকা তো বাইরে কেউ নেবে না, তাই জন্য এখানেই খরচা হবে। তো ওই টাকাটা আবার ইন্ডিয়াতে যখন আসছে, তখন কি হচ্ছে, মানি লন্ডারিং হয়ে যাচ্ছে, ট্যাক্সের টাকা ফাঁক দিয়ে পড়ে, বুঝতে পারলে। যারা ব্ল্যাক মানি করে না, ব্ল্যাক মানি মানে এই নয়, ব্ল্যাক মানি মনে হচ্ছে এখান থেকে টাকা নিবে, আমার কাছে প্রচুর টাকা আছে, এটা জানলে চাপ হয়ে যাবে, ঠিক আছে। তখন ওই টাকাটা মার্বেলের নিচে ঢুকিয়ে রাখে, সাইডে বাথরুমে ঢুকিয়ে রাখবে, ব্ল্যাক মানি ওগুলো। হ্যাঁ, ট্যাক্স ফাঁকি দেওয়া। এবং কি ট্যাক্স, এবার তোমাকে তো এবার তাহলে তুমি একটা কোনো অফিসার আছো, তুমি 10 কোটি টাকা ঘুষ খেয়ে নিচ্ছ, তোমার তো মাইনে এত টাকা হয় না, তো তুমি ওইটাকে কি করে দেখাবে? তোমাকে তো ওটা লুকিয়ে রাখতেই হবে না। তুমি বললে ট্যাক্স দিব, তুমি ট্যাক্স দিয়ে দিতে চাও, কিন্তু ওরা তোমার সোর্স জানতে চাইবে, তুমি দেখাতে পারবে না, ওটাও তোমার ব্ল্যাক মানি, বুঝতে পেরেছো। এবার ওই গান্ধীজি টাকাটা তোমাকে তো কেউ ট্রান্সফার করে দেবে না, তুমি তখন কি করবে, তো সুইজারল্যান্ডে তোমার একটা বন্ধু থাকে, ঠিক আছে। ওই বন্ধুটাকে ফোন করলে, দেখো আমার কাছে এত টাকা আছে, তো কি করা যায়? বললো ঠিক আছে, আমাদের একটা ব্যাংক আছে, এসো, বুঝতে পারলে, এই ব্যাংকে রাখো, লকার বুক করে দিচ্ছি, লকারে তুমি রেখে দাও। তো প্লেনে করে নিয়ে চলে এলো টাকাটায়, সুইজারল্যান্ডে সুইস ব্যাংকে রেখে দিল, ঠিক আছে। সুইস ব্যাংকে রাখার পর কী হলো, এখানে আছে, বিন্দাস আছে, মাঝে মাঝে একটা দুটো করে নিজে খরচা করছে, কোনো চাপ নেই, ইন্ডিয়াতে সারা জীবন ধরে রাখা আছে। এটাই বলতে ব্ল্যাক মানি, এই যে সুইজারল্যান্ডে যে টাকাগুলো থাকবে, সেগুলো গান্ধীজি টাকাই থাকে। হ্যাঁ, তাহলে তো কোনো চাপি তাহলে হতোই না, ওকে ট্রান্সফার করে দেবে কে, ওকে যখনই ও ট্রান্সফার করতে যাবে তখনই তো জিজ্ঞেস করবে যত টাকা পেলে তুমি কোথায়, তুমি ডলারে ট্রান্সফার করবে, তখনই তো ফেঁসে যাবে। ওই জন্য ডাইরেক্ট, বেসিক্যালি দুটো বন্ধু, ব্ল্যাক মানি কি শুনে না, দুটো বন্ধু, একজন ভাড়ে টাকা জমায় আর ওর ঘরে টাকা জমায়, ঠিক আছে। আর একজন রোজ ভারতে থাকে, ও রোজ ভাড়ে টাকা জমায়, ওর বাবা এসে রোজ দেখেছে কত টাকা হয়েছে, রোজ দেখছে, আর প্রত্যেক দিন নাড়ছে মালটা,
দিয়ে বলছে তোর 100 টাকা হয়েছে, আমাকে 20 টাকা দিয়ে দে, নিয়ে চলে গেল। আবার ভাড়ে টাকা রাখছে, তোর 60 টাকা হয়েছে, এবার 20 টাকা দিয়ে দে, ঠিক আছে, আবার নিয়ে চলে গেল। ওইরকম রোজ প্রত্যেক দিন এসে ভাঁড়টা নেড়ে নেড়ে যাচ্ছে। ছেলেটা তো মাথা গরম হয়ে যাচ্ছে, কামাচ্ছি আমি আর এরকম করছে। ও কিছু কামিয়ে পেয়েছে ও টাকাটা, ও শুধু ট্যাক্স দেবো না বলছে। ছেলেটাও চুরি করেনি, ও কামিয়ে করেছে, কিন্তু রোজ বাবা এসে নাড়ছে, আরে 100 টাকা হয়েছে, 20 টাকা, ব্যাস আবার মুডটা গরম হয়েছে ছেলেটা। আবার আসছে ভাঁড়টা আবার নাড়ছে, আর তোমার তো 100 টাকা হয়ে গেছে, আবার 40 টাকা বার করে নিচ্ছে প্রত্যেক বছর একটা টাইমে। তখন তো মাথা গরম হয়ে যাচ্ছে, তখন ও একটা বন্ধুকে বলছে, ভাই এমনি এমনি ব্যাপার। বলছে তুই কোথায় পড়েছিস, তুই আমার ঘরে আয়। আমাদের ঘরে বাবা এরকম কিচ্ছু করে না, আমাদের ঘরে বাবা দেখতেও যায় না যে কোথায় ভাঁড় আছে না কি আছে, কিছু করে না। অন্য দেশে এরকম ট্যাক্স নেই না তো। আর আমাদের তখন বলে সত্যি, বলে হ্যাঁ, বলে তাহলে আমার ভাড়াটা তোদের ঘরে রাখবি? বলে হ্যাঁ রাখবো না কেন, আমার একটা লকার ভাড়া করলে আমাদের শুধু 2-3 টাকা করে দিবি। ও ভাড়টা নিয়ে যেয়ে পরে ওর বাড়িতে রেখে দেয় সুইজারল্যান্ডের ব্যাংকে, ভাড়া এদেরই টাকা থাকে, বুঝতে পারলি? তাহলে যখন বাবা আসবে ফাঁকা ভাড় রেখে দেবো, দেখবো আরে তোমাকে 5 টাকা, তো বাবা আবার 1 টাকা দিয়ে চলে যাবো। বুঝতে পেরেছি? কিন্তু অ্যাকচুয়াল ভাড় তো ওখানে আছে, ওর বন্ধুর কাছে, ওটার জন্য ভাড়া দিচ্ছে। আর আমার বাবা তো ওর বাবাকে তো বলতে পারে না, এ ভাই তোমার ভাড়ে যেগুলো আছে, তোমাদের ভাড়া কি কি আছে দেখাও তো। ও ডিটেলস চাইতে পারে না তো, ও দেবে কেন? অত ক্ষমতা নেই তো বাবা যে ওর বাবাকে বলবে যে তোমাদের লকারে কি কি ভাড়া আছে দেখাও তো। দেখাবে? ওর আমাদের লকারে আছে, তুমি কেন জানতে যাবে? কেন ওদের ওখানে ওরকম নয়? বেআইনি কিসের? এটা আমাদের ক্ষেত্রে বেআইনি, ওদের ক্ষেত্রে ওরকম নিয়ম নেই। ওদের তো ওরকম ট্যাক্সের নিয়মই নেই যে সবাইকে ট্যাক্স দিতে হবে, ওরা খুশি দিয়ে দেয়। তারা সরকারকে ডেকে ট্যাক্স দেয় যে নাও তুমি এটা নাও, আমি এত ইনকাম করছি, না রাখো। ওরা ওইভাবে চলে না, সব দেশে যেরকম ট্যাক্স চলবে সেটা তো নয়। ওদের তো ওখানে যে এখানে বুক করবে সবাইকে দিয়ে দেবে ওরা, ঠিক আছে? ওটা লোকাল, ওটা ওরা কাউকে দেখতে দেবে না। কেন দেখতে দেবে না? ওটা ওরা বাবার বলে দিয়েছে, সবাইকে চাবি দিয়ে দিচ্ছে, দাও নিচে দাও মতো রাখো। বুঝতে পারলি কেসটা? একদম সেম এরকম। এটাকেই বলছে ব্ল্যাক মানি। সরকারের হিসাব করে, আবার বাবা কি করেছে না, টাকাগুলো সব লেখা আছে, বুঝলি, নোটে নাম্বার দেওয়া আছে। ও দেখছি এতগুলো মাল নেই, কোথায় আছে? নিশ্চয়ই কোথাও ঢুকে আছে, ওগুলোই ব্ল্যাক মানি বলছে। এত টাকা আমাদের ব্ল্যাক মানি হয়ে আছে, ওটা আমাদের মার্কেট থাকবে, তবেই তো ঘুরবে জিনিসটা, তবেই তো। বুঝতে পেরেছি তো? তো যদি টাকা যদি ওই ট্যাক্সের বাদ দিয়ে কেউ যদি ইনকাম যে টাকাটা করে, ইনকাম টাকাটা ওটা যদি বাইরে চলে যায় তাহলে হাওয়ালা হয়ে যাবে। ওটা যদি বর্ডারে ধরা পড়ে যায় হাওয়ালা স্ক্যান্ডিং হয়ে যাবে। আর ওটা যদি বাইরে থেকে এসে ইন্ডিয়াতে চলে আসে তাহলে এটা হচ্ছে না, আবার ধরা পড়লে মানি লন্ডারিং হবে, না ধরা পড়লে ওটা নর্মালি চলে যাচ্ছে, ঠিক আছে? এটাকে রাউন্ড ট্রিপ বলে, রাউন্ড ট্রিপ বলে, মানে এমনি হতে থাকে। বাইরে যাবে, বাইরে পালিয়ে যাবে ওরা, টাকা ফাকা নিয়ে পরে এত দিয়ে অত কোটি টাকা নিয়ে যাওয়ার পর আমাদের কি হলো, আমাদের এখানে ব্যবসা আবার কোনো দিক দিয়ে পুশ করে দেবে। কোনো একটা লোককে বলে তুই ব্যবসা করবি, বলে হ্যাঁ স্কুল ব্যবসা করবো, ওকে দিয়ে দিল কারো মারফত টাকা 10,000 টাকা, 10,000 কোটি টাকা। ও আবার একটি স্কুল দেখিয়ে দেবে, আমার এটা আয় ছিল, আমি এখান থেকে স্কুল ব্যবসা করছি। ও স্কুল ব্যবসা মিস্ত্রি লাগবে, টিচার লাগবে, গান্ধীজি টাকাগুলোই দেবে তাদেরকে। সরকার যদি ধরে নেয় ওটাকে তাহলে কি হবে? মানি লন্ডারিং কেস দেবে ওদেরকে। সরকার এরকম তো নিয়মই ছিল না। সরকার মানে ব্যবসা করতে যখন টাকা এসে মাল ঘেটে গেছে, তারপরে যখন বুঝবে ওই মানি লন্ডারিং করেছিল, এখান থেকে টাকা নিয়ে গেছিলো, এত ট্যাক্সের টাকা, ওই টাকা আবার এখানে খরচা করছে, তো এখানেই খরচা করতে হবে। ও তো বিদেশে খরচা করতে পারবে না, গান্ধীজি টাকা বিদেশে নেবে কেন? বুঝতে পারলে গেছে? পুরো বুঝে গেছি তো মানি লন্ডারিং কি। তারপরে ব্ল্যাক মানি কি? ব্ল্যাক মানি কিছু নেই, এগুলো ব্ল্যাক মানি। এবার মোদিজি কি বলেছিল 8ই নভেম্বর 2016 সালে, বললো যে 500 আর 1000 টাকা নোট বন্ধ। তার মানে কি, যাদের কাছে ওখানে আছে টাকাগুলো, এই লকারে, তারপরে এগুলো সব আর চলবে না। হ্যাঁ, তোমাকে টাইম দিয়ে দিয়েছিল, এসে বলে চেঞ্জ করো। তোরা এত তাড়াতাড়ি কোথায় এত টাকা কীভাবে চেঞ্জ করবে? বুঝতে পারলে? কিন্তু ধরা কি পড়েছিল? ওরা দেখেছিল যে আমাদের ওই যে নোটের নাম্বার দিয়েছিল, এমনি 100টা নোট আছে, আর এখন মার্কেটে ওইরকম 50টা নোট বিগত 5 বছর ধরে ঘুরছে না মার্কেটে। ওই নাম্বারের নোট কোথাও যাচ্ছে না। বুঝতে পারলি? যে নাম্বারগুলো দিয়ে থাকে না, ওগুলো ভাবিস না যে ওগুলো নাম তার জন্য দিয়েছে। ওগুলোর নাম, ওগুলো নোট করা আছে ওদের। ওরা ব্যাংকে যতবার যায় ওরা সব দেখে, ওরা সব বুঝতে পেরে যায় যে এখন 100টা যে নোট ছিল তার মধ্যে 50টা নোট ঘোরাফেরা করছে, বিগত 5 বছর থেকে 50টা নোট নেই। দেখুন মানে বাইরে আছে, কোথাও একটা আছে, হয় মাটির নিচে আছে, নাহলে করেছে, নাহলে বাইরে, নাহলে অন্য ব্যাংকে। ঠিক আছে, তাহলে বললো যে নোটগুলো আছে 500 আর 1000 ওটা বন্ধ করে দাও, তাহলে মাল 50টা আবার আসবে। আর টাইম দিয়ে দিয়েছে, ওরা দেখবো, চেক করে নিয়ে আসছে। ঠিক আছে, তোরা দেখেছে যে এবার তো আসতে হবে, আর যে আসবে তখন তার কাছ থেকে আমি পেনাল্টি চাইবো, এবার দাও ট্যাক্সটা।
কয়েক পার্সেন্ট বেশি ট্যাক্স দাও। তখন বললো ঠিক আছে, তখন সবাই লম্বা লাইন পড়লো ব্যাংকে ব্যাংকে সবাইকে। এই মালগুলো তো আরও শেয়ানা। সরকার যখন রিপোর্ট দিল যে ঠিক আছে এই বন্ধ করলাম নোট বন্ধ, যে 100টা নোট ছিল আর আমরা চেঞ্জ করে দিয়েছি, কারণ ওরা 50টা তো দিতেই হবে, কারণ ওটা তো মার্কেটে আছে সবাই, ঠিক আছে খুচরো দিয়ে দেবে। কিন্তু বলছে ওই 100টার মধ্যে 500,000-এর মধ্যে আমরা চেঞ্জ করে দিয়েছি 98টা। বলি তো কী করে চেঞ্জ করলে, বা ধরা পড়লে না? না ধরা পড়লো না তো, সবাই 2-3টে করে নিয়ে এসেছিল, আনসাকসেসফুল হয়ে গেল। মানে কি করলো, এরা যে টাকাগুলো রেখেছিল, এরা এজেন্ট মারফত বার করলো টাকাগুলো, ইনস্ট্যান্ট যেতে হবে এখন তাকে ভাঙাচ্ছে। এরা তখন কি করলো, মাল ওর কাছে আসে মানে আর কত আছে 50টা, যে কাছে 50টা আছে বলে দেখ 50টা তো এরকম করে গেলে আমি ফেঁসে যাবো, আমি মাল সবাইকে দিয়ে দে, সব গরিব থেকে শুরু করে সবাইকে ট্রান্সফার করে দে টাকা, আর ওদেরকে পার্সেন্টেজ দিয়ে দে। তো সবাইকে যদি 1% 50 টাকার মধ্যে আমরা 10 টাকা দিয়ে দেবো, সবাইকে বিলি করে দেবো, বলো তোদের অ্যাকাউন্ট থেকে ভাঙিয়ে দেয়, তাহলে বাকি আমাকে 40 টাকা থাকবে। কিন্তু সরকারকে দিলে, সরকারকে যদি 50 টাকা দিই, সরকার 50 টাকা থেকে 40 টাকা কেটে নেবে, আমাকে 10 টাকাও দেবে কিনা দেবে চাপ আছে, তাহলে 10 টাকা এদেরকে দিয়ে 40 টাকা আমার থেকে যাবে। তাই করলো, 1 লাখ টাকা তোমার ব্যাংক থেকে অ্যাকাউন্টে এসেছিলো, 2 লাখ টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে এসেছিলো, যে এটা জমা দিয়ে দাও, সবাই ভাঙিয়ে দিয়ে দিল। সেই সময় যাদের প্রচুর টাকা ছিল তারা এই ঘটনাটা ঘটেছে। বুঝতে পেরেছি কেসটা? তো এই যে প্রবলেমস, বাইরে টাকা চলে যাচ্ছে, সবাই ট্যাক্স ফাঁকি দিয়ে দিচ্ছে, এইসব প্রবলেমের জন্য সরকার ইন্ডাস্ট্রি থেকে তা হচ্ছে, চাষি এগ্রিকালচারগুলোতে হতো না এইসব জিনিস প্রবলেমস। সরকার 1973-তে ফেরা অ্যাক্ট নিয়ে আসছে, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1973-তে। বলছে এবার যদি কেউ এইসব করো তাহলে কি হবে, তোমার 7 বছরের জেল হবে যদি ধরা পড়ে। আগে কোনো জেল পেলে হতো না, এগুলো হতো 7 বছরের জেল হবে, নন বেলেবেল। যাও এবার করো, ধরা পড়লে 7 বছরের জেল, যেটা কোনো বেলই হবে না। এভাবে পার্লামেন্ট একটা অ্যাক্ট পাস করে দিল, ফেরা অ্যাক্ট। গল্প তাহলে কি হবে এবার, যদি ওরকম বলে দেয় তখন বহুত বড় বড় লোক এবার যদি ধরাও পড়েছে, এরকম কে করেছে না শুনবি, রাহা ফতেহ আলী খান, পরে ও ধরা পড়েছে, সেটা কেসে ও প্রচুর টাকা জরিমানা দিয়েছে, কিন্তু ওর ওপর ফেরা অ্যাক্ট অ্যাপ্লাই হয়নি, ফেমা হয়েছে, কারণ তখন ফেমা অলরেডি চলে এসছে, নাহলে তখন হলে ওকে 7 বছরের জেল থাকতে হতো। বুঝতে পারলি, প্রচুর সবাইকার অবস্থা খারাপ হয়ে গেছে, তখন সবাই অবস্থা যখন খারাপ হয়ে গেছে, ভাই জেল হয়ে যাবে তো, আর তো অ্যাক্ট পার্লামেন্টে পাস করে দিল, ট্যাক্স টাকা যদি ফাঁক দিয়েছি, তো সবাই এরকম বন্ধ করতে শুরু করে দেবে, তখন সবাই মুডই খারাপ হয়ে দূর ব্যবসায় করবো না, এরকম হতে পারে, তাই না? আর অনেকে ভাবছে কিছু হবে না, চল না চালিয়ে যায় না, কত তো হেলমেট পরতে বারণ করে, বা হেলমেট পরতে বলে, কিন্তু আমরা পড়ি, ব্যাস শুরু করে দিয়েছে এরকম। আবার ইনস্ট্যান্ট 4-5 জন ধরাও পড়েছে, যখনই ধরা পড়ছে 7 বছরের জেল। এবার যখন 7 বছরের জেল পড়ছে, অলরেডি তো ওর ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রি সেদিনই বন্ধ, আর যেদিন ইন্ডাস্ট্রি বন্ধ অত লোক কাজ করছে তারাও আনএমপ্লয়মেন্ট হয়ে গেল। সরকার যদিও বা 500 টাকা ট্যাক্স পেতো, সেটাও সরকার পেল না, সরকারের মাথায় হাত। 73 থেকে এরকম প্রবলেমস হয়ে গেছে, 74, 75, 76, 77, 78, 79, 80, 98, 97 সালে এসে পরে বুঝতে পারছি এরকম করলে ধাবা না পায়, প্রচুর লস খেয়ে যাচ্ছি। বুঝতে পারলি, এই একটা তো চেঞ্জ করতে হবে। অটল বিহারী বাজপেয়ী এলো, শুরু করেছিল ইন্দিরা গান্ধী 1973-তে প্রধানমন্ত্রী, অটল বিহারী বাজপেয়ী এলো, এসে পরে বলছে না এরকম করলে তো চাপ হয়ে যাবে, এটা বুদ্ধি, এমনি হোড়গিরি করলে হবে না, এটা বুদ্ধি লাগাতে হবে। বলে ঠিক আছে, কি বুদ্ধি না, ও 98 সালে এই বিলটা নিয়ে আসে পার্লামেন্টে, যেটার নাম হয় ফেমা, FEMA, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, ঠিক আছে? 98 সালে পার্লামেন্টে নিয়ে আসবে, আর অ্যাক্ট 98 সালে এটা বিল হিসাবে নিয়ে আসবে পার্লামেন্টে এই পক্ষে এই প্রথমে লোকসভায়, তাও রাজ্যসভায় এমনি পাস হবে, ঠিক আছে? 99 সালে এটা পাস হয়ে যাবে, অ্যাক্ট হয়ে যাবে, বিলটা অ্যাক্ট হয়ে গেল। বলেছিলাম না বিল কীভাবে অ্যাক্ট হয়, আর 2000 সালে এটাকে অ্যাপ্লাইড হয়ে গেল। আগে শুনে নেই, তারপর বলে দিচ্ছি। 98 সালে এটা কী হয়ে গেলো, বিল হিসেবে পার্লামেন্টে এলো, 99 সালে এটা অ্যাক্ট হয়ে গেল, প্রেসিডেন্ট সিগনেচার করে দিল, আর 2000 সালে এটা ভারতে লাগু হয়ে গেল ফেমা। বলছে আর রেগুলেট করবো না, রেগুলেটর কী ছিল, ফ্যানের রেগুলেটরের কাজ কি, রেগুলেশনের কাজ কি, কমানো বাড়ানো, ওইসব কিছু করবো না, এবার ম্যানেজমেন্ট করব, মানে ম্যানেজমেন্ট, আর কোনো চাপ হবে না। বলছে এবার যদি কেউ এইসব কেসে ধরা পড়ে, মানি লন্ডারিং, হাওয়ালা স্ক্যান্ডিং, এমনি কোনো কিছু ধরা পড়ে, তাহলে কি তারা জেল ফেল হবে না? বলে কেন? বলে জেল দেওয়া যাবে না। ঠিক আছে, জেল দেওয়া যাবে না, তাহলে কি করবে?
তাহলে বললো যে এইবার এই কি বল ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী তার কি হবে না, তাকে তার 3 গুণ যত টাকা ধরা পড়বে তার 3 গুণ কি করা হবে, পেনাল্টি করা হবে, চার্জ করা হবে। তাহলে সরকারের প্রচুর আয়ও এলো। যদি 10,000 কোটি টাকা ধরা পড়তো তাহলে ওকে দিতে হতো 30,000 কোটি টাকা সরকার, অমনি প্রচুর লোক ধরাও পড়তো। আর ওরা তাহলে ওদের ব্যবসাও বন্ধ হতো না, লোক আমাদের এখানে ইফেক্ট পড়তো না ইন্ডাস্ট্রিতে, বুঝতে পারলি, লোকের দেশ সব ঠিকঠাক থাকতো। দিয়ে এমনি শুরু হয়ে গেল। দিয়ে এমনি 7 মিলিয়ন ইসে ধরা পড়েছিল আমাদের, কি বলে কি বলে টাকাটা পাকিস্তানে পাঠাচ্ছিল, বুঝলি তো, ওখানে ট্যাক্স ফ্যাক্স লাগতো, রাহাপাতি আলী খান। তারপর ওকে 21 মিলিয়ন কোটি টাকা দিতে হয়েছে ভারতবর্ষ, সব বিকে দেবে। দিয়ে ফেমা অ্যাক্ট নিয়ে আসে মার্কেটে। হ্যাঁ, তাহলে এবার দেখ কোয়েশ্চেনটা কীরকম, ওই জন্য আমি সব বলে দিচ্ছি। পার্লামেন্টে এসছে, পার্লামেন্টে বিল হিসাবে পাস হয়েছে কত সালে, বিল হিসাবে 1998-এ, এটাকে অ্যাক্ট হিসাবে পাস হয়ে গেলো পার্লামেন্টে কত সালে, 1999-এ। এবার ফেরা অ্যাক্ট যখন পাস হয়ে গেলো, এটা কার্যকর কবে হলো, 2000 সালে। এবার দেখবি কোয়েশ্চেনটা, মানে কোয়েশ্চেনটা কিন্তু অনেক ঘোরপেট থাকে, আমরা কোয়েশ্চেন দেখি। যদি বলে ফেরা অ্যাক্ট কত সালে পাস হয়েছিল, কি হবে অ্যান্সার, 1999। যদি কত সালে কার্যকর হয়েছিল ফেমা অ্যাক্ট, কত হবে, 2000 সালে। আর যদি বলে এটা ফেমা অ্যাক্ট কত সালে বিল হিসাবে কনসিডার হয়েছিল, 1998 সালে। এখানে সবাই কনফিউশন থাকে এই জায়গাটাতে, সবাই কনফিউশন থাকে দেখবি, কিন্তু আমি এটা তো ক্লিয়ার করে দিলাম যে এইভাবে আসে। কোয়েশ্চেনটা বারবার দেখবি যে কী চেয়েছে, ফেমার কী চেয়েছে, কী জানতে চেয়েছে, কার্যকরী না কি জিনিসটা। আর যদি বলে ফেরা 1973, এই দুটো অ্যাক্টের মাধ্যমে কী করেছিল সরকার, কী করতে চেয়েছিল, কি করতে অ্যাকচুয়ালি কি ইন্ডাস্ট্রি সেক্টর থেকে বা যে কোনো সেক্টর থেকে যে আয় করছিল, সে আয়কে লোকেকে যেন খারাপ সোর্সে না ইউজ হয়, যেন সেগুলোর কি হয়, হ্যাঁ, যেন ট্যাক্স পে করে ওগুলোর, বুঝতে পারলে তো, ট্যাক্সের টাকা যেন দেয়, সরকার প্রচুর ট্যাক্স দিত। তাহলে আমরা এখন অবধি কি পড়লাম, ফেরা, ফেমা, এমআরটিপি, কম্পিটিশন অ্যাক্ট, তার আগে সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল, আর তার আগে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি। এটা ছিল প্রথম ক্লাস। এবার এর আগে আমরা পুরো ইন্ডাস্ট্রিয়াল পলিসি যেগুলো আছে, এটা 70 আছে, একটা 80 আছে, একটা 90 আছে বা 91 পর থেকে, নেক্সট দিন আমরা পড়ে নেব, আমাদের ইন্ডাস্ট্রিটা শেষ হয়ে যাবে। এর বাইরে থেকে মেন্সও এমন কোয়েশ্চেন হবে যে তোরা পারবি না, এটা হতে পারবে না, ফিলিমস তো বাচ্চা, ঠিক আছে, ওইভাবে আমি রেডি করে দিচ্ছি। এটা ছিল প্রথম, ঠিক আছে।